বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে নীলা। উহ, রাত 8:30 বেজে গেল, এখনও প্রজেক্টটা সাবমিট করতে পারল না। আজই শেষ দিন প্রজেক্ট সাবমিট করার। সকলকে নিয়ে কাজ করলে যা হয়। একটা মাল্টিন্যাশনাল কোম্পানির টপ লিডারের পোস্টে আছে নীলা। সারাদিন অফিসের পর ও বাড়ি গিয়ে সবটাই নিজের হাতে সামলায় নীলা। এই তো সেই দিনের কথা যেদিন নীলা প্রমোশন পেয়ে টিম লিডার হলো। ভাবছিল কখন বাড়ি ফিরে সারপ্রাইজটা দেবে মা বাবাকে, কিন্তু ফিরতেই শুনলো কাল ওকে দেখতে আসবে পাত্রপক্ষ। এক নিমেষে মুখটা মলিন হয়ে গেল। তারপর পাত্রপক্ষ আসা থেকে বিয়ে ঠিক হওয়া এবং সুপাত্র পাওয়ার তড়িঘড়ি বিয়ে পর্যন্ত পুরোটাই কেমন একটা ঘোরের মধ্যে কেটেছিল নীলার। নীলা স্বাধীন জীবনযাপনে অভ্যস্ত হলেও তখন বাবা মাকে বাধা দিয়ে কোনো লাভ হয়নি। সরকারি চাকুরিরত পাত্র এবং ভালো পরিবার পাওয়ার বিয়ের সিদ্ধান্তে অনড় নীলার বাবা ও মা। ওর ইচ্ছে ছিল নিজের কেরিয়ারটা আরও একটু গুছিয়ে নেবার। একটু সময় চেয়েছিল, কিন্তু মা বাবা বোঝালো ভালো পাত্র ও পরিবার দুটো একসঙ্গে মেলে না। যখন পাওয়া গেছে শুভস্য শীঘ্রম। বিয়ের পর নীলা আস্তে আস্তে বুঝতে পেরেছিল ওর এই চাকুরিটা শ্বশুরবাড়ির কারো পছন্দ নয়। সেটা বাড়ির লোক কথায় কথায় হাবে ভাবে বুঝিয়ে দিত। প্রায় দিন ওকে শুনতে হতো রায়চৌধুরী বাড়ির বউরা রাতে বাড়ি ফেরে না, কিন্তু স্বামীর সাপোর্ট থাকায় জোর দিয়ে চাকরিটা ছাড়ার কথাটা কেউ বলতে পারত না। আশেপাশের বাড়ির লোকজনের চর্চার বিষয় হয়ে উঠেছিল নীলার চাকুরি করা আর রাতে বাড়ি ফেরা। নীলার প্রতি লোকজনের বাঁকা কথা আর ট্যারা চাউনি আধুনিক মানসিকতার নীলাকে মানসিকভাবে বিধ্বস্ত করতে না পারলেও তার শাশুড়ি মা এগুলোতে খুব অপমানিত বোধ করত, কিন্তু ছেলের মুখের ওপর কিছু বলতে পারত না। নীলার প্রতিদিন ফিরতে রাত হওয়ায় সুজয় নীলাকে বাস স্ট্যান্ড থেকে বাইকে করে নিয়ে আসে। 3 দিন হলো সুজয়ের খুব জ্বর। নীলা বারবার বারণ করে অফিসে গেছে, জ্বর গায়ে যেন কোথাও না বেরোয়। এই 3 দিন নীলা বাস স্ট্যান্ড থেকে একাই ফিরেছে রিক্সা করে। রাস্তাটা বেশ শুনশান ওই রাতে 9টার পর থেকে। আজ যে অফিস থেকে বেরোতেই দেরি হয়ে গিয়েছে বুঝতে পারছে নীলা। রাত 10টায় লাস্ট বাস, বাড়ি পৌঁছতে 11:30 বাজবে। মোবাইলে টাইমটা দেখে হন হন করে হাত দেয় বাস ধরার জন্য। সামনে 5 মাথার মোড় থেকেই বাস ধরে নীলা। ওখানে পৌঁছে দেখলো ওর মতো আরও 3-4 জন অফিস ফেরত মেয়ে দাঁড়িয়ে। মনে মনে ভাবে, যাক বাবা, বাসে একা একা যেতে হবে না তাহলে। ওদিকে বারবার সুজয় ফোন করছে কত দূর এলো জানার জন্য। মিনিট 2-এর মধ্যেই বাস আসে গেল। যথারীতি কানে ব্লুটুথ হেডফোনটা লাগিয়ে সানডে সাসপেন্স চালিয়ে বাসের একটা জানালার পাশের সিটে বসলো নীলা। সুজয়কে তার ফাঁকেই ফোন করে জানিয়ে দিল বাস পেয়ে গেছে। চিন্তার কিছু নেই। বাসে বেশ কয়েকজন মহিলাও রয়েছে। বাস চলতে শুরু করলো। নীলার কানে হেডফোনে তখন তারানাথ তান্ত্রিকের সানডে সাসপেন্সের গল্প চলছে। এক মনে গল্প শুনতে শুনতে কখন যে 40 মিনিট পেরিয়ে গেছে খেয়ালই করেনি নীলা। একবার চারিদিকে তাকিয়ে দেখল 2 জন ভদ্রমহিলা ও 5 জন ভদ্রলোক তখন বাসে রয়েছে। আর কিছুক্ষণ পরেই নীলাকে নামতে হবে। আস্তে আস্তে সিট থেকে উঠে দরজার দিকে আসে নীলা। কিছুক্ষণের মধ্যেই কন্ডাক্টর হাঁকে মন্দিরতলা মন্দিরতলা, কে নামবেন
এগিয়ে আসে নীলা, নেমে পড়ে। আজ যেন বেশি অন্ধকার লাগছে চারিদিকটা। রিক্সা, টোটো ও কেমন চোখে পড়ছে না। দূরত্ব খুব বেশি না হলেও হাতে রিক্সা না নিয়ে যাওয়াটা নিরাপদ নয়। দিনের বেলায় এই রাস্তাটা হেঁটেই আসে নীলা। এদিক ওদিক তাকিয়ে এক পা করে হাঁটতে থাকলো নীলা। একেই রাত হয়ে গেছে, আর কতক্ষণই বা অপেক্ষা করবে। মোবাইলে টর্চ জ্বেলে হেঁটে বেরো রাস্তা থেকে নেমে ওদের বাড়ি যাবার রাস্তাটা ধরে নীলা। রাস্তাটা দুধারে বেশ বড় বড় গাছ, আর মাঝে মাঝে ছোট বড় ঝোপ। দিনের এই রাস্তাটিকে খুব সুন্দর ছবির মতো লাগলেও রাতে খুব গা ছমছম করে। কিছুদূর যাবার পর থমকে দাঁড়ায় নীলা। মনে হলো কোনো গোঙানির আওয়াজ শুনল। তাড়াতাড়ি হেডফোনটা খুলে ফেলে নীলা। না, চারিদিক তো নিস্তব্ধ। তাহলে মনে হয় মনের ভুল। এই ভেবে এক পা এগোতেই আবার শুনল সেই গোঙানির আওয়াজ, সাথে জোরে ধমকের আওয়াজ। এই চুপ কর! শুনতেই মোবাইলের লাইটটা তাড়াতাড়ি অফ করে দেয় নীলা। এক অজানা আশঙ্কায় বুকটা কেঁপে ওঠে। মনে হয় কারো খুব বিপদ। ভাবতে পারেন নীলা কি করবে ও? পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে মনটাকে শক্ত করে নেয়। নিজে ক্যারাটে তো ব্ল্যাক বেল্ট হয়ে ওর মতো মেয়ে যদি ভয় পায়, তাহলে বাকিরা কি করবে? খুব সন্তর্পণে পা টিপে টিপে এগোতে থাকে নীলা। বড় ঝোপটার একটু পাশের ঝোপটায় হামাগুড়ি দিয়ে নিচু হয়ে ঢুকে যায়। আওয়াজটা আবারও পেল নীলা। মনে হচ্ছে পাশের বড় ঝোপটার থেকে আসছে আওয়াজটা। আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে বড় ঝোপটার পাশাপাশি আসতে খুব ক্ষীণ আলোতে দেখতে পেল দুটি 10 থেকে 12 বছরের বাচ্চা মেয়ে। তার মুখ হাত গামছা দিয়ে বাঁধা। মেয়েটি গোঙাচ্ছে। আর পাশে 4টি খুব স্বাস্থ্যবান লোক কিছু ব্যাপারে গভীর আলোচনায় ব্যস্ত। কিছুটা তর্কাতর্কিও চলছে মনে হচ্ছে চাপা স্বরে। মাথার মধ্যে সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে নীলার। বুঝে উঠতে পারছে না কি করবে এখন। চট করে তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। প্রথমেই ফোনটা সাইলেন্ট করলো নীলা। তারপর সুজয়কে মেসেজ করে লোকেশনটা পাঠালো ফোনে, আর চাপা স্বরে একটা ভয়েস মেসেজ করলো এবং ফোন করতে বারণ করে থানায় যেতে বলল। সুজয় তো ফোন হাতেই বসেছিল। ওরকম মেসেজ দেখে সঙ্গে সঙ্গে ভাইকে নিয়ে বেরিয়ে এলো বাড়ি থেকে। ভাই প্রশ্ন করতেই বলল, এখন কিছু বলার মতো সময় নেই, সোজা থানায় চল। 10 মিনিট দূরত্ব ওদের বাড়ি থেকে থানার। তাড়াতাড়ি বাইক থেকে নেমেই পুলিশকে সব কিছু জানাতে 4 জন কনস্টেবল আর অফিসার মিলে রওনা দিল নীলার পাঠানো নির্দিষ্ট লোকেশনের উদ্দেশ্যে। মিনিট 7 মধ্যেই পৌঁছে গেল তারা। হঠাৎ এত গাড়ির আওয়াজ, জোরালো লাইট দেখে লোকগুলি বোধহয় কিছু আঁচ করতে পারল। সঙ্গে সঙ্গে দুটো বাইকে স্টার্ট দিয়ে মেয়ে দুটিকে মাঝে বসিয়ে নিয়ে পালানোর চেষ্টা করতেই নীলার সজোরে তাক করে জোড়া একটা বড় ইট লাগে প্রথম বাইকে। লোকটাই আছড়ে পড়ল মাটিতে। সাথে বাইকটিও পাশে কাত হয়ে পড়ে গেল এবং পড়ল দ্বিতীয় বাইকটির সামনে। ততক্ষণ পুলিশের গাড়ি এবং সুজয় ও তার ভাই পৌঁছে গিয়েছে। ঝটপট নেমে তারা লোকগুলিকে অ্যারেস্ট করল। সাথে হাত জোর করে নীলাকে অসংখ্য ধন্যবাদ জানালো। বাচ্চা মেয়ে দুটির মুখ খুলতেই তারা দেখল এ তো পাশের বাড়ির
পুতুল কাকিমার 2 মেয়ে, যমজ নাতনি। ওদের জিজ্ঞাসা করতেই জানা গেল ওরা বাবা মাকে সারপ্রাইজ দেবে বলে না জানিয়ে মামা বাড়ি থেকে ফিরছিল। দুজনেই দিদাকে বলেছিল মাকে কিছুতেই ফোন করে কিছু জানাবে না। আজ ওদের বাবা মায়ের বিবাহবার্ষিকীতে ওরা কেক নিয়ে ফিরে ওর বাবা মাকে সারপ্রাইজ দেবে। কিন্তু কেকটা পছন্দ করে নাম লিখিয়ে আর গিফট কিনে 8টা বেজে গিয়েছিল। তারপর একটা টোটো নিয়েছিল দুজনে। গল্প করতে করতে আসছিল 2 বোনে, আর প্ল্যান করছিল কি করবে। হঠাৎ মুখে একটা জোরালো এলো পড়ছিল ওদের, আর মাথায় কিছু দিয়ে জোরে আঘাত পেয়েছিল। তারপর ওদের কিছু মনে নেই। যখন চোখ খোলে বুঝতে পারে হাত মুখ বাঁধা। লোকগুলিকে গাড়িতে করে নিয়ে গেল থানাতে, আর অন্য গাড়ি এসে পুতুল কাকিমার নাতনি দুটিকে তার নীলাকে নিয়ে গেল। সাথে সুজয় আর ওর ভাই বিজয় ও গেল। মেয়ে দুটির বাড়িতে খবর দেওয়া হলো। বাড়ির লোকজন আসে সব ফর্মালিটি করে। বেরোতে বেরোতে সেখান থেকে রাত 1:30 বাজলো। পুতুল কাকিমার ছেলে আর বৌমা নীলার 2টি হাত ধরে হাউ হাউ করে কাঁদতে থাকলো আর বলল, আমাদের ক্ষমা করো নীলা, আজ তুমি রাতে না ফিরলে আমার মেয়ে দুটিকে আর পেতাম না। আগে কত বাজে মন্তব্য করেছি আমরা তোমার এই রাতে ফেরা নিয়ে, চাকরি করা নিয়ে। বারবার বলতে থাকলো ক্ষমা করো, আমাদের ক্ষমা করো। রাতে বাড়ি ফিরে মাকে আর কিছু জানায়নি সুজয়। পরের দিন ছুটি থাকায় অনেকটা দেরি করে উঠেছে ওরা। উঠে রান্নাঘরে আসে নীলা। দেখে ওর শাশুড়ি মা ছেলের বৌমার জন্য চা বিস্কুট ব্রেকফাস্ট রেডি করে ফেলেছেন। নীলা কিছুটা সংকোচ নিয়ে ভয়ে ভয়ে বলে, মা আমি তো আসছিলাম, ওই একটু দেরি হয়ে গেল। নীলার শাশুড়ি মা এক মুখ হেসে বৌমাকে বুকে জড়িয়ে ধরেন। নীলার কিছু বুঝে ওঠার আগেই বলে ওঠেন, আমি সব জানি বলে ডাইনিং টেবিলে খাবার খবরের কাগজের হেডলাইনটা নীলার সামনে মেলে ধরে। সঙ্গে সঙ্গে দরজায় কলিং বেলটা বেজে ওঠে। সুজয় দরজা খুলতেই দেখে পুতুল কাকিমা আর সাথে পাশের বাড়ির ছবি কাকিমা। বাড়িতে আসে নীলাকে বারবার বলতে থাকে, ক্ষমা করো বৌমা, জীবনের সবচেয়ে বড় সম্পদ তোমার জন্য ফিরে পেলাম, ক্ষমা করো কাকিমাকে। নীলা খুব আত্মবিশ্বাসের সাথে বলে, না না কাকিমা, আমি আপনাদের কথাকে সবসময় ইতিবাচকভাবেই নিয়েছি। আমরা তো প্রতিবেশী, একে অপরের পাশে তো থাকতেই হবে। আসুন আজ আমাদের বাড়িতে ব্রেকফাস্ট করে যান, মা নিজের হাতে বানিয়েছে। পুতুল কাকিমা মুখটা নিচু করে বলল, না না বৌমা, আজ একটু মন্দিরে যাব, লক্ষ্মী পুজো, আজ আর বসবো না। নীলার শাশুড়ি মা তখন বলে উঠলেন, স্বয়ং মা লক্ষ্মীকে আমি বাড়িতে এনেছি গো। পুতুল বলে, সকালে সামনে বৌমাকে বুকে জড়িয়ে ধরলেন। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।